বাংলাদেশ নিয়ে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র তৈরি হয়েছে। তার রূপরেখা এই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা খাতকে তাহলে এইভাবে তারা পিষ্ট করতে পারবে এবং বাংলাদেশের মানচিত্রকে তারা কবজা করতে পারবে এবং শকুনেরা যেন ছিঁড়ে খেতে পারে সেই ব্যবস্থা করার জন্যই আমি মনে করি শিক্ষা খাতে কম বাজেট দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য আজকে এই দুরবস্থা। বাজেট কোনোভাবেই জনবান্ধব বাজেট নয়। এই বাজেট হচ্ছে লুটেরা এবং যারা হচ্ছে কালো টাকার আমদানি করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত এই বাজেটটি তারা তৈরি করেছে। এই সরকার নানাভাবে এরা হচ্ছে দুর্নীতি করে নানা ধরনের অপকর্ম করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কালো পাহাড় বানিয়েছে। সেই টাকাটাকে বৈধতা দেওয়ার জন্য নেতাকর্মীর খুঁটি শক্ত করে রাখার জন্য মূলত তারা হচ্ছে গিয়ে এই বাজেটে 15% তারা ইসের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে হোয়াইট মানি করতে পারবে ব্ল্যাক মানি থেকে। এটি অত্যন্ত একটা হাস্যকর একটি বিষয়। আর সাধারণ মানুষের ব্যাপারটি হচ্ছে গিয়ে একটি বাজেট আপনি 30% যদি তাদেরকে উপরে চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ধরেন আপনি যে কোনো কাজেই আপনি দৈনন্দিন জীবনে যা ব্যবহার করবেন প্রতিটা ব্যাপারে আসলে বাজেটে আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কয়েক শতাংশ। তার মধ্যে হচ্ছে গিয়ে দেখেন সাধারণ মানুষ ফ্রিজ ব্যবহার করে। ফ্রিজ আমি মনে করি এখনকার বর্তমান অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষও আসলে ফ্রিজ ব্যবহার করে। সেই ফ্রিজের উপরে তারা একটি কর চাপিয়ে দিয়েছেন। সেই সাথে সামান্য এনার্জি যে বাল্ব রয়েছে সেখানে, তারপরে হচ্ছে গিয়ে যে সফট ড্রিঙ্কসগুলো রয়েছে সেখানে, তারপরে আইসক্রিম থেকে শুরু করে নানা পণ্যের উপরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাহত করার জন্য সকল পণ্যের উপরে মরার উপরে খাড়ার ঘা নামিয়ে এসেছে এই আওয়ামী সরকারের এই 2024 এবং 25-এর অর্থ বছরের বাজেটে। আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটটি এখনই এইভাবে করে ঘোষণা না দিয়ে এই বাজেটটি আসলে মূলত তাদের মূল্যস্ফীতি আগে তাদের সেটা নিয়ন্ত্রণ করা উচিত ছিল। যেখানে রিজার্ভে আমাদের পয়সা নেই, যেখানে ভোল্টে স্বর্ণ নেই, যেখানে অর্থনীতির দুরবস্থা, ব্যাংকগুলো যেখানে শূন্য হয়ে গেছে, যেখানে ব্যাংকের কোনো সিকিউরিটি নাই। আপনারা দেখেছেন যে সম্প্রতি যে ইসলামী ব্যাংক থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে। সেখানে উল্টোভাবে আবার সেই গ্রাহকের নামে কিন্তু মামলা এবং জিডি করেছেন। তার মানে হচ্ছে গিয়ে যার পিঠ তারই লাঠি, বিষয়টা হচ্ছে এরকম। এখন সেই বিষয়গুলো আগে ঠিক না করে তারা হুট করে একটি জনগণের উপরে একটি খাড়ার ঘা নামিয়ে এসেছে এবং নিয়েছেন অর্থমন্ত্রী সংসদে একটি বাজেট দিলেন এবং সেই বাজেটকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা আবার সেটিকে সাদর সম্ভাষণ জানিয়েছে, নানা ধরনের শুভেচ্ছা, নানা ধরনের বাহাবা দিয়ে তারা আসলে সেটি উৎসব পালন করেছে। এখন আমার কথা হচ্ছে গিয়ে যেটা সত্য সত্য, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কিন্তু সেই জায়গা থেকে আসলে ছাত্রলীগের যে ঐতিহ্যবাহী সংগঠন তারা দুর্নীতিতে এবং অপরাধে তো তারা চ্যাম্পিয়ন হয়েছে, তার সাথে সাথে সত্যটা বলারও মেরুদণ্ড তারা হারিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, সেই জায়গা থেকে আমার মতামত হচ্ছে এই বাজেট কোনোভাবেই জনবান্ধব বাজেট নয় এবং সেই সাথে এই বাজেটকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। রিকশাওয়ালা থেকে শুরু করে একদম যারা প্রান্তিক চাষি, তারা পেটে ভাত নেই, তারা স্বাভাবিকভাবে তাদের জীবনযাত্রা চলছে না, তাদের স্বাভাবিক জীবনযাত্রার যে পুষ্টির যে মান সেটিও তারা মৌলিক চাহিদাটা তারা পূরণ করতে পারছে না, সঠিক পুষ্টিটা তারা গ্রহণ করতে পারছে না। সব কিছু মিলে আমার কাছে মনে হয়নি এই বাজেট কোনোভাবেই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর। দেখেন শিক্ষা খাত তো আসলে ধ্বংস হয়েছে করোনাকালীন সময়। দেখেন সকল প্রতিষ্ঠান তাদের নির্বাচন থেকে শুরু করে সব কিছু চলেছে স্বাস্থ্যবিধি মেনে, শুধুমাত্র একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই তারা খোলেনি, কারণ তারা বলেছে সেখানে করোনার একটা ভয়াবহ আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অটো পাস করে যারা আসলে বিভিন্ন জায়গায় জবে বা ব্যক্তি জীবনে কোনো ধরনের তারা উন্নয়ন আনতে পারেনি, সেই সাথে তারা কোথাও দক্ষতার পরিচয় দিতে পারেনি, তখনকার কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে। এবং তখনকার সময়ের যে শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের গ্রহণযোগ্যমূলক কোনো ধরনের ভূমিকা পালন করতে পারেনি। প্রতিটা বছর বিশ্বে দেখা যায় ডে বাই ডে শিক্ষা খাতে বাজেট সবসময় বেশি হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে
শিক্ষা খাতের থেকে সবথেকে ডে বাই ডে কমছে, বরং বাড়ছে না। এবং সবথেকে হাস্যকর বিষয় এবং কষ্টের বিষয় সেটি হচ্ছে আগামীতে ভবিষ্যতে যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে এমন কোনো সন্তান যেন শিক্ষিত না হতে পারে, সেজন্য তারা পরীক্ষা পদ্ধতিই তারা বদলে দিয়েছে। ধরেন আমরা অভিভাবক, আমাদের ভাই বোন আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের দিক থেকে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে আমার বাচ্চা বা আমার ভাই বোন বা আমার প্রতিবেশী যারা আছে, যারা আগামীর বাংলাদেশ হবে, তাদের যদি প্রতিযোগিতা না থাকে, তাদের যদি পরীক্ষা না থাকে, তাহলে তারা কিভাবে রাষ্ট্রের ক্ষমতা ধরবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? আসলে বাংলাদেশ নিয়ে স্বাধীনতার পর থেকে মানে ষড়যন্ত্র তৈরি হয়েছে। তার রূপরেখা এই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতা ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য আজকে এই দুরবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা খাতে কোনো ধরনের বাজেট নেই, কোনো ধরনের গবেষণা নেই, কোনো ধরনের তাদের গ্রহণযোগ্য যুগের সাথে তাল মিলিয়ে কোনো ধরনের একাডেমিক কোনো পড়াশোনা নেই, বাস্তব জ্ঞান সম্পর্কে কোনো পড়াশোনা নেই, এবং সাবজেক্ট রিলেটেড কোনো কর্ম ব্যবস্থাও তারা সরকার করেনি। সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে সচেতন পরিবার এবং সচেতন ব্যক্তিবর্গ এবং জাতির যারা বিবেক, তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এবং শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায়, বাংলাদেশকে আসলে পিষে তারা হাতির পায়ের নিচে যেভাবে একটি ফল ফলে যেভাবে পিষ্ট হয়, শিক্ষা খাতকে তাহলে এইভাবে তারা পিষ্ট করতে পারবে এবং বাংলাদেশের মানচিত্রকে তারা কবজা করতে পারবে এবং শকুনেরা যেন ছিঁড়ে খেতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই আমি মনে করি শিক্ষা খাতে কম বাজেট দেওয়া হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের সাথে আমি মনে করি এটি একটি প্রহসন করেছেন। যিনি আসলে প্রধানমন্ত্রী আছেন এবং তার মন্ত্রী পরিষদ রয়েছেন এবং যারা এমপি রয়েছেন, কিংবা আপনি আমরা কিন্তু স্বাভাবিক জেনারেল লাইনের পড়াশোনা করেই কিন্তু বাংলাদেশকে যতটুকু উন্নয়ন করা যায় কিংবা যতটুকু উন্নতির শিখরে আমরা পৌঁছে দিয়েছি, যতটুকুই ইমপ্রুভ করেছি, আমরা কিন্তু গতানুগতিক পড়াশোনা করেই কিন্তু এসেছি। হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল অবশ্যই করবে, ডিজিটাল করার জন্য আমিও প্রস্তুত এবং আমিও চাই বিশ্বের অন্য কান্ট্রির সাথে তাল মিলিয়ে আমার বাচ্চারাও ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে তারা যেন আগামীতে হাল ধরতে পারে, সেজন্য প্রস্তুত হোক। আসলে ডিজিটাল হওয়ার জন্য কি আলু ভর্তাটা বানানো খুব বেশি প্রয়োজন? আপনি আমি আমাদের বাচ্চারা যারা রয়েছেন, আমরা প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক বেসিক কিছু রান্নাবান্নার কাজ বলেন কিংবা স্বাভাবিক জীবনযাত্রা যা যা প্রয়োজন আমরা প্রত্যেকেই কিন্তু জানি। যখন এগুলো ছিল না তখনকার কি মানুষ চলছে না? আমরা চলছি না। এখন যেটাই প্রয়োজন সেটি হচ্ছে বাচ্চারা এটির সাথে যদি সাঁতার কাটানো শেখানো হতো, চায়নাতে যেভাবে শেখানো হয় বাচ্চারা কিভাবে রাস্তা পারাপার হবে সেটি যদি শেখানো হতো, কিংবা হিউম্যান বিং একটা মানুষের ভিতর গ্রো আপ করার জন্য, মানবিক হওয়ার জন্য একটা ছাত্রকে যা যা করা দরকার সেটি যদি শেখানো হতো, আমি মনে করি এটা ঢের ভালো হতো। কিন্তু সেটি না করে বাচ্চাকে আলু ভর্তা, ডিম ভাজা, এগুলো হয় কি, ধরেন আপনি একটা সময় বা আমি একটা সময় জুতা ছাড়া বের হয়ে যেতাম, তখন আমার বয়স ছিল 3 বছর কি 4 বছর। বয়সের সাথে সাথে আমার এই ডেভেলপটা হয়েছে যে বাইরে বের হলে ভালো একটা জুতা পরে আমার বাইরে বের হতে হবে, কিংবা ভাত খাওয়ার আগে আমাদের হাত ধুতে হয়। এটি আসলে এইভাবে করে শেখানোর কিছু নয়, এটা সামাজিকীকরণ, পরিবার থেকে শিক্ষা দেয়। যেমনটা শিক্ষা দিয়েছে আপনাকে এবং আমাকে, যেমনটা শিক্ষা দিয়েছে যারা এই নীতি নির্ধারক পর্যায় থেকে যারা এটি বানিয়েছে, তাদেরকেও তার পরিবার এটি শিক্ষা দিয়েছিল। তাহলে নতুন করে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এটি একটি ষড়যন্ত্রের আভাস ছাড়া আমি কিছুই পাচ্ছি না।